হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটের প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ এভ্যালুয়েশনের যে 4 নম্বর স্কুল আছে বজবজ পিকে হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন বই থেকে বা কোন পেজ থেকে বা কোন চ্যাপ্টার থেকে ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে এক দাগে আছে, একটি বই 80 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তাহলে এখানে ক্রয় মূল্য সমান 80 টাকা, বিক্রয় মূল্য সমান 120 টাকা, লাভ সমান 120 মাইনাস 80 টাকা, তো সমান হলো 40 টাকা। তাহলে ক্রয় মূল্য 80 টাকা, লাভ হয়েছে 40 টাকা। তাহলে এখান থেকে শতকরা লাভ পাওয়া যাবে। আমরা কি করতে পারি, লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য করে বের করতে পারি যে শতকরা লাভ আমরা এভাবে লিখতে পারি, লাভ ইন্টু 100% বাই ক্রয় মূল্য, এভাবে লিখতে পারি, বা এভাবে না লিখে আমরা লিখে করতে পারি। তো এভাবে করলে কি আসে দেখা যাক। লাভ হলো 40 টাকা ইন্টু 100% বাই ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। কাটাকুটি করলে 1, 2, 50 সমান 50% লাভ। তারপরে এবিসিডি সমান্তরিকের কোণ বিএডি সমান 65 ডিগ্রি, তাহলে এবিসি এর মান কত হবে। এ বি সিডি সমান্তরিক, বিএডি কোণ 65 ডিগ্রি, বিএডি এই কোণটা 65 ডিগ্রি আছে, তাহলে এবিসি কোণ, এবিসি কোণ এই কোণটা বের করতে হবে। আমরা জানি সমান্তরিকের পাশাপাশি দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। কোণ বিএডি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। বা কোণ বিএডি এটা 65 ডিগ্রি বলা আছে, 65 ডিগ্রি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। 5 আর 5 দিলে 10, হাতে 1, 7, 7 আর 1 দিলে 8, তাহলে এটা হলো 115 ডিগ্রি। (3,6) এবং (2,6) বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে প্রদত্ত বিন্দু দুটি, তাহলে বিন্দু দুটি আগে লিখে নিই। এখানে আছে 3,6 ও (2,6). তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র √(x1 - x2) তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা। তো তাহলে দূরত্ব হবে √(x1 - x2), এটা যেহেতু মাইনাস আছে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 অর্থাৎ 6 - -6 তার হোল স্কয়ার। মাইনাস থাকার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, তা না হলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতাম। একক সমান √3 - প্লাস 2, 3 + 2 হোল স্কয়ার প্লাস 6 প্লাস 6, 6 + 6 হোল স্কয়ার একক। তো 3 আর 2 5 অর্থাৎ 5 স্কয়ার প্লাস 6 আর 6 12, 12 স্কয়ার একক
সমান 5 5 25, 12 12 144 একক সমান 169, 25 আর 140 যোগ করলে আর 169 বর্গমূল হচ্ছে 13 একক। একটি সমবাহু ত্রিভুজ উচ্চতা 15 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে উচ্চতা যখন দেওয়া আছে ওখান থেকে আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ, যেহেতু সেন্টিমিটার আছে 15 তাহলে এ সেমি দেব। অতএব উচ্চতা √3/2 ইন্টু বাহু, এটা সমান 15 দেওয়া আছে। তাহলে এখান থেকে পাবো এ সমান 15 ইন্টু, এটা ডান দিকে নিয়ে যাবো, উল্টে লিখবো 2/√3 সমান 15 × 30/√3। তাহলে এটা পেলাম বাহুর দৈর্ঘ্য। অতএব ক্ষেত্রফল সমান √3/2 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফলের সূত্র, সমান √3/4 আর বাহু আছে 30/√3, তার হোল স্কয়ার দিলাম, আর এখানে হবে বর্গ সেমি, √3/4 30 ইন্টু 30, √3 স্কোয়ার করলে 3, 3 10 কে 30, 2 2 4, 5 2 10, 2 আর 30 কাটলে 15, সমান নিচে কোনো সংখ্যা নেই কাটার মতো, উপরে আছে √3, 15 আর 5 5 15 75, তাহলে 75√3 বর্গ সেন্টিমিটার, এটা হলো ক্ষেত্রফল। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের উপর 25% লাভ, তার মানে হলো বিক্রয় মূল্য 100 টাকা, আর যেহেতু লাভ তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকার কম, অর্থাৎ 75 টাকা। তারপরে কি হয়, ক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে। বিক্রয় মূল্যের উপর 25% লাভ, এর অর্থ বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 25 টাকা ও ক্রয় মূল্য সমান, তাহলে নিশ্চয়ই কম দামে কেনা ছিল, 100 টাকায় বিক্রি করেছে বাট কম দামে কেনা ছিল, অর্থাৎ 75 টাকা। তো 75 টাকা ক্রয় মূল্য যখন লাভ হচ্ছে 25 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হতো সেটা বের করতে হবে, তাহলে সেটাই হবে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে সেটাই লিখব, ক্রয় মূল্য 75 টাকা হলে লাভ হয় সমান 25 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 25/75 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় সমান 25 × 100, আর নিচে আসবে 75 টাকা। 25 এবং 75, 3 25 এবং 75 সমান 100/3%।
3 দিয়ে 100-কে ভাগ, 33 পূর্ণ 1/3 সমান 33 পূর্ণ 1/3%। অতএব ক্রয় মূল্যের উপর লাভ সমান 33 পূর্ণ 1/3%। এখানে একটা কথা মনে রাখতে হবে যে শতকরা বললে পার্সেন্ট চিহ্ন দিতে নেই, আর পার্সেন্টেজ চিহ্ন দিলে শতকরা বলতে নেই। এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ছবিটা এঁকে ফেলতে হবে, তা না হলে এখানে বোঝা যাবে না। এবিসিডি সমান্তরিক এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 80 বর্গ সেমি, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু এখানে পি। তো এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বিপি অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো আমরা যেটা করতে পারি, এসি কর্ণ যোগ করতে পারি। এসি কর্ণ যোগ করে দিলাম, তাহলে এসি কর্ণ, অতএব এই ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা দুটো সমান হবে, সমান ক্ষেত্রফল হবে, কারণ ত্রিভুজের কর্ণ ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এই সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই এবিসি ত্রিভুজটা হচ্ছে টোটাল সামান্তরিকের অর্ধেক। ত্রিভুজ এবিসি সমান হাফ সমান্তরিক এ বি সি ডি। বিসি এর মধ্যবিন্দু, তাহলে এবিসি ত্রিভুজের এই এপি হচ্ছে মধ্যমা, কারণ এর মধ্যবিন্দু এবিসি এর মধ্যমা এপি। আচ্ছা, এখানে মানটা আমরা বসিয়ে দিতে পারি। এবিসি ত্রিভুজ সমান হাফ ইন্টু, এখানে ক্ষেত্রফল বলা ছিল 80 বর্গ সেন্টিমিটার বলা ছিল, তাহলে হাফ ইন্টু 80, আর এটা হবে 40 বর্গ সেমি। জায়গা নেই, বর্গ সেমি লিখলাম না, তোমরা লিখে নিও। ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি, না এডি নয়, এটা এপি, মধ্যমা এপি। তাহলে মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে কি হবে? তাহলে এই এবিপি আর এপিসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এবিপিটা এই ত্রিভুজটার হাফ। ত্রিভুজ এবিপি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি সমান 40 ছিল, 40 বর্গ সেমি, কাটাকুটি করলে 20 সমান 20 বর্গ সেমি। তো এপিবি এর ক্ষেত্রফল 20 বর্গ সেমি। ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে যাতে 12,9 বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব 13 একক হয়। তাহলে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু সেটা এক্স সমান 0 হয়, তাহলে বিন্দুটা ধরতে হলে আমরা 0, এ ধরবো, কারণ এক্স এর মান যেহেতু 0, তাহলে এক্স স্থানাঙ্ক 0 হবে, তাহলে 0, এ ধরতে পারি, বা 0, এক্স ধরতে পারি। আমি এখানে 0, এ ধরবো মনে করি। আচ্ছা, ধরে নিয়ে তারপরে কি, তার সেই বিন্দু থেকে 12,9 এই বিন্দু দূরত্ব 13 একক বলা আছে, এখান থেকে এর মান পেয়ে যাব। মনে করি ওয়াই অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক 0, a, তাহলে
প্রশ্নানুসারে জিরো কমা এ থেকে 12,9 এর দূরত্ব সমান 13 একক। এর দূরত্ব 13 একক। তো আমরা সূত্র জানি রুট অফ x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা সমান 13, এখানে একক এখানে একক, তাহলে উভয় দিকে একক একক না লিখলেই চলবে যেহেতু উভয় দিকে একক আছে। তো রুট এটা 0 মাইনাস 12, তাহলে মাইনাস 12 তার স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস, 12 12 144। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে 13। 144 প্লাস এ স্কোয়ার মাইনাস 9 দুগুণ 18a প্লাস 9 নং 81 সমান 13, বা এ স্কোয়ার মাইনাস 18a 81 এবং 144 যোগ করতে হবে। এখানে হলো 5, 12 2 হাতে 1 2, তাহলে 2 2 5, 144 এবং 81 হলো 2 2 5 সমান 13। উভয় পক্ষকে বর্গ করব, তাহলে বাদিকে রুট চিহ্নটা উঠে যাবে, রুট চিহ্নটা দেব না। এ স্কোয়ার মাইনাস 18a প্লাস 2 2 5, ডান দিকে 13 স্কোয়ার করলে 13 13 169, 169 বাদিকে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 18a প্লাস 2 2 5 মাইনাস 169 সমান 0। 2 2 5 থেকে 169 বিয়োগ করতে হবে। 9 আর 6 দিলে 15 হয়, হাতে 1, 7 7 আর 5 দিলে 12 হয়, হাতে 1, তাহলে এটা হলো 56। এ স্কোয়ার মাইনাস 18a প্লাস 56, এখানে বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস দিলাম, সমান 0। তো 56কে ভেঙে 18 করতে হবে। তো 56কে যদি উৎপাদকে ভাঙি, এখানে 2 28, 2 14, 2 7, তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 14 আর 4 মিলে 18 হয়। তো মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণটা করে নিতে হবে। এখানে এ স্কোয়ার, তাহলে মাইনাস 18 এর জায়গাতে মাইনাস 14a মাইনাস 4a লিখবো, তাহলে মাইনাস 14a মাইনাস 4a, এই দুটো মিলে 18a হলো, প্লাস 56 ইজ ইকুয়াল টু 0। এ কমন নিলে a মাইনাস 14 মাইনাস 4 কমন নিলে a মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। a মাইনাস 14 a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয়, বা এর থেকে যে কোনো একজন শূন্য বা দুজনেই শূন্য। তাহলে a মাইনাস 14 সমান 0, এখান থেকে বলা যায় a ইজ ইকুয়াল টু 14, অথবা a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে বলা যায় a ইজ ইকুয়াল টু 4। অতএব বিন্দুটির স্থানাঙ্ক শূন্য কমা এ ছিল, তাহলে 0,14 অথবা 0,4, দুটোই সম্ভব। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে 7 সেন্টিমিটার, এখন যে বৃত্তাকার পথে মিনিটের কাঁটার অগ্রভাগ ঘোরে সেই বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তার পরিসীমা বের করে নেব। তো পরিসীমা মানে 360 ডিগ্রি কোণ করে কেন্দ্রে, তাহলে 90 ডিগ্রি কোণ করলে
কত বৃত্তচাপ, কত দৈর্ঘ্যের বৃত্তচাপ হবে সেটা বের করতে হবে। তো মিনিটের কাঁটার অগ্রভাগ যে বৃত্তাকার পথে ঘোরে তার ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। পরিসীমা সমান 2 পাই আর সমান 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর, আর এখানে হলো 7 সেমি, তাহলে সমান 22×44 সেমি। এটা পরিধি বের করলাম। তো এখানে যদি একটি বৃত্তাকার ঘড়ি, মিনিটের কাঁটা, তাহলে মনে করলাম মিনিটের কাঁটা অগ্রভাগ এই বৃত্তাকার পথে ঘোরে। তো যদি বৃত্তকে সমান 4 ভাগে ভাগ করি, এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অর্থাৎ যদি 90 ডিগ্রি করে কোণ আমরা নিই কেন্দ্রে, তাহলে 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই পরিধিকে 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে যদি এখান থেকে স্টার্ট করে টোটাল 1 পাক ঘুরে আসবে, সেটা হবে 90 90 90 90, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কোণ ঘুরতে গেলে এই 44 সেন্টিমিটার ঘুরে, অর্থাৎ পুরো পরিধি ঘুরে মিনিটের কাঁটা 360 ডিগ্রি কোণের জন্য 44 সেমি ঘোরে। 1 ডিগ্রি কোণের জন্য এটা হবে 44/360 ডিগ্রি, 360। আর 90 ডিগ্রি কোণের জন্য 44 ইন্টু 90/360, কাটাকুটি করলে 4 4 90 300, তাহলে এখানে 11 সমান 11 সেমি। তাহলে উত্তর হবে এই 11 সেমি। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। তাহলে এই পরিসংখ্যা বিভাজন তালিকা দ্বিতীয় শ্রেণীটির নিম্ন সীমানা এবং মধ্যমান কত? প্রথম, দ্বিতীয়, এর শ্রেণী সীমানা ও মধ্যমান বের করতে হবে। তো এখানে দেখো, এখানে 1 থেকে শুরু, 10-এ শেষ। এটা কিন্তু 10 থেকে শুরু হয়নি, 11 থেকে শুরু হয়েছে। 20-তে শেষ, এটা 20 থেকে শুরু হয়নি, 21 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস নেই। তাহলে প্রথম কাজ হবে, এখানে শ্রেণী দেওয়া আছে, আমাদের শ্রেণীর সীমানা বের করে নেওয়া, অর্থাৎ এই শ্রেণীগুলোকে কন্টিনিউয়াস করা বা নিরবিচ্ছিন্ন করা। তো ওটা যে অবস্থায় দেওয়া আছে এই অবস্থাতেই এখানে আমি করে রাখি। শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, আর শেষে একটা ঘর করব, এটা শ্রেণী সীমানা। তো এখানে 3খানা ঘর আছে। প্রথমে শ্রেণী আছে 1 থেকে 10, 11 থেকে 20, আর 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। পরিসংখ্যা আছে 8, 3, 6। শ্রেণী সীমানা, এটা 0.5 কমাবো, 0.5 বাড়াবো, তাহলে 0.5 কমালে 0.5, 0.5 বাড়ালে 10.5।
এখানে 0.5 কমাবো, তাহলে 11.5 বাড়াবো, তাহলে 20.5, এখানে 20.5 থেকে 30.5, অর্থাৎ এবার দেখো কন্টিনিউয়াস হয়ে গেল। 0.5 শুরু, এখানে 10.5, এখানে 10.5, এখানে 20.5, 25 থেকে 30.5। এবার এখানে প্রশ্নগুলো দেখি। এখানে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা ও মধ্যমান, এটা হলো দ্বিতীয় শ্রেণী, এর নিম্ন সীমানা আছে 10.5, নিম্ন সীমা সমান 10.5 ও মধ্যমান বলতে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, 10.5 প্লাস 20.5 বাই 2, তাহলে 10 আর 20 30 হলো, আর 0.5 1 হলো 31, তাহলে 15.5, এটা হচ্ছে মধ্যমান বা 15.5, 31-এর হাফ 15.5। অমল বাবু 10টি লেবু 40 টাকায় কিনে প্রতি ডজন 60 টাকায় বিক্রি করলে অমলবাবুর শতকরা লাভ কত হবে? তাহলে এখানে আমি টাকাটাকে ধরবো 40 টাকা, তো টাকাটাকে ধরে প্রথম, আচ্ছা 40 টাকা, 10টি লেবু 40 টাকায় কিনে প্রতি ডজন 60 টাকায় বিক্রি করছেন, তাহলে 10টি লেবুটা ফিক্সড রাখবো, 10টি লেবু ক্রয় মূল্য 40 টাকা, তাহলে এটা প্রথম লিখে নিই। তারপরে 10টি লেবুর বিক্রয় মূল্য বের করব, সেখান থেকে শতকরা লাভ বেরিয়ে যাবে। 10টি লেবুর ক্রয় মূল্য 40 টাকা, এখানে প্রতি ডজন 60 টাকা করে, তাহলে 10টা লেবুর বিক্রয় মূল্য পাবো এখান থেকে প্রতি ডজন 60 টাকা, 12খানা লেবুতে 1 ডজন হয়, 12টি বা 1 ডজন লেবুর বিক্রয় মূল্য উনি 60 টাকাতে বিক্রি করছেন, তাহলে 60 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য সমান 60/12 আসবে নিচে টাকা, এবং এখানে 10টি লেবুর হিসাবে ছিল, তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য সমান 60 × 10 তাকে ভাগ 12 দিয়ে, 5×12 = 60 হয়, 5×10 = 50 হয়, তাহলে 50 টাকা। তাহলে 10টি লেবু কিনছেন 40 টাকায়, বিক্রি করছেন 50 টাকা, তাহলে এখানে লাভ হচ্ছে, লাভ সমান 50 - 40 টাকা, তাহলে 10 টাকা, তাহলে 10 টাকা মানে কিন্তু 10% লাভ নয়, কারণ ক্রয় মূল্য 40 টাকাতে আছে, ক্রয় মূল্য 100 টাকাতে হলে যত টাকা লাভ হয় তত পার্সেন্ট লেখা যায়, বাট ক্রয় মূল্য যেহেতু 40 টাকাতে আছে, তাহলে এটা 10% লাভ বলা যাবে না, ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হয় সেটা হিসাব করতে হবে। তাহলে ক্রয় মূল্য 40 টাকা যখন, লাভ তখন 10 টাকা, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 10/40 টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তখন 10 × 100, নিচে থাকছে 40, তাহলে এখানে 4×10 = 40, 4 4 25 × 100 25 সমান 25 টাকা, অতএব এখানে 25% লাভ। এখানে সমাধান করতে বলা আছে, দুখানা সমীকরণ দেওয়া আছে, কোনো পদ্ধতি বলা নেই, তাহলে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব।
4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 18, এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। তারপরে আছে 4y মাইনাস 5x প্লাস 7, -5x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তো এর এখানে -5xটা আগে লিখব, তারপরে প্লাস 4y লিখব, আর 7 থেকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে এটা তৈরি হলো 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো ওয়াইকে অপনয়ন করব, কিন্তু ওয়াইয়ের পাশে 3 আছে, এখানে ওয়াইয়ের সাথে 4 আছে। 3 এবং 4 লসাগু 12, 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি। তাহলে গুণ করলে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 3 4 12, 4 18 72, 3 দিয়ে গুণ করলে 3 5 15, প্লাস 3 4 12 সমান 3 7 21। তাহলে আলাদা চিহ্ন হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে আমি লিখব, চিহ্ন পাল্টানোর দরকার হচ্ছে না, সেই জন্য যোগ করে পাই লিখব, অর্থাৎ 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করছি। তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 12y 12y, 16 মাইনাস 15, তাহলে এক্স সমান 72 থেকে 21 বিয়োগ, এখানে 1 এখানে 5, তাহলে হলো 51। এক্স সমান 51 পেয়েছি। 1 নম্বর ওয়াই এর মান বের করার জন্য 1 নম্বর সমীকরণে এক্স সমান 51 বসাবো। এক নম্বর সমীকরণে এক্স সমান 51 বসিয়ে পাই। এক নম্বর সমীকরণ আছে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 18, 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 18। এখন এক্সের জায়গাতে 51 বসাতে হবে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 51 বসালাম। 4 ইন্টু 51 মাইনাস 3y ইজ ইকুয়াল টু 18, বা 51কে 4 দিয়ে গুণ, 4 1 4, 4 5 20, হতো 204। 204 মাইনাস 3y ইজ ইকুয়াল টু 18, বা মাইনাস 3y ইকুয়ালস টু 18, আর 204 ডান দিকে যাবে 204। তাহলে 204 থেকে বিয়োগ করতে হচ্ছে 18, 8 আর 6 দিলে 14 হয়, হাতে 1, 2, 2 আর 8 দিলে 10 হয়, হাতে 1, 1 আর 1 দিলে 2, তাহলে এখানে হচ্ছে মাইনাস 186, বা ওয়াই সমান মাইনাস 186, তার নিচে আসবে -3, অর্থাৎ -3 দিয়ে ভাগ করছি, মাইনাস মাইনাস কেটে দিলাম, 18 আছে 318, 6 আছে 3 কোনো 6, তাহলে এটা সমান হলো 62। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 51 ও y ইজ ইকুয়াল টু 62। এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে একটা লেখার ব্যাপার আছে। এই যখন গুণ 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম, এখানে লিখতে হতো 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই বলে এটা লিখতে হতো। তো লেখার জন্য অনেক সময় যাবে, ভিডিও লম্বা হবে, সুতরাং আমি লিখলাম না, তোমরা লিখবে। আচ্ছা, এবারে আছে 5, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা তোমাদের টেক্সট বইতে 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য আছে। উপপাদ্যগুলো যেহেতু বইতেই করা আছে, এটা আমি করাচ্ছি না, তোমরা বই থেকেই করে নেবে। আর প্রমাণ করো যে কোনো ত্রিভুজ ও সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে। এটা 182 পৃষ্ঠা 24 নম্বর উপপাদ্য, এটাও তোমরা বই থেকে করবে, কারণ এটা বইতে করা আছে। 6 দাগে আছে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে সামান্তরিক অঙ্কন করতে হবে যার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে প্রথম ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে। 6 7 8.5,
তো 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8.5 সেন্টিমিটার মাপের সরল রেখা প্রথমে নিয়ে নিতে হবে। এটা 6 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 8.5 সেন্টিমিটার। আর 60 ডিগ্রি কোণ ওখানে এঁকে নেব। তো প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে, যেটা কিনা এই 8.5 সেন্টিমিটার অপেক্ষা বড়। তো আচ্ছা, নামটাম কিছু দেওয়া নেই, সুতরাং নামটা আমরা আমাদের মতো করে দেব। এটা বি, এখানে এক্স নাম দিলাম। ত্রিভুজটা যেটা তৈরি হবে সেটা আমি এবিসি নাম দিতে চাইছি। তো প্রথমে সবচেয়ে বড় বাহু যেটা আছে, এখানে আছে 8.5 সেন্টিমিটার। তো 8.5 সেন্টিমিটার মাপটা নিলাম কম্পাসের সাহায্যে, নিয়ে বি বিন্দুতে বসিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নিলাম, এখানে সি। তারপরে পরের বাহুটা নিলাম, নিয়ে বি বিন্দু, আমি এ বিন্দু পাওয়ার চেষ্টা করছি, তো বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। আর 6 সেন্টিমিটার বাহুর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের পর আরেকটা বৃত্তচাপ আঁকা হলো, যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে এ বিন্দু পেয়ে গেছি, এখন এবিসি ত্রিভুজ সহজে আঁকা যাবে। এই বিন্দুর সাথে সি বিন্দু স্কেলের সাহায্যে যোগ করা হলো, এ বিন্দুর সাথে বি বিন্দু স্কেলের সাহায্যে যোগ করা হলো। এরপরে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামুদ্রিক আঁকতে হবে, যার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে এই বিসি বাহু সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে এ বিন্দুতে। তার জন্য আমরা জানি যে একান্তর কোণ সমান হলে সমান্তরাল সরলরেখা হবে। তো এই যে কোণটা আছে, এর একান্তর কোণ একটা এ বিন্দুতে এঁকে নেব, এর সমান করে একটা কোণ এ বিন্দুতে এঁকে নেব। তাহলে যেহেতু সমান মাপের কোণ এবং একান্তর কোণ, সেহেতু বিসি এর সমান্তরাল হবে। সবসময় আঁকার ক্ষেত্রে ডান দিকে বেশি করে জায়গা রাখতে হবে, কেন কি ডান দিকে চলে যায় আঁকাটা বেশিরভাগ ক্ষেত্রে। ডান দিকে বেশি করে জায়গা রেখেছি। তো এ বি সি, এখানে ডি নাম দিলাম, এখানে ই নাম দিলাম। এরপরে এই যে বিসি বাহু, এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিতে হবে, মাপ নিয়ে উপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। সি বিন্দুতে বসিয়েও ঠিক একই রকমভাবে উপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে দুটো বিন্দু পাবো, এই দুটো বিন্দু যোগ করলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তৈরি হয়ে যাবে। এটা হলো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আর এর নাম দিয়ে দিলাম, এটা ডিই ছিল, এটা এফ জি, পরপর নাম দিয়ে যাব, এফ জি আর এটা এইচ। এখন সামান্তরিকের একটা কোণ 60 ডিগ্রি। সো এই এইচ বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, যেটা কিনা সামান্তরিকের কোণ হবে। তার জন্য কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম, মাপ নিয়ে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করছি। তাহলে 60 ডিগ্রি কোণ হবে, এটা যোগ করলেই পাবো। ষাট ডিগ্রি কোণ আঁকলাম এবং 60 ডিগ্রি কোণ এইচ আই, 60 ডিগ্রি কোণ এঁকেছি এবং কোণের একটা বাহু, সেটা ডিই কে আই বিন্দুতে ছেদ করেছে। তো এবার এই মধ্যবিন্দু থেকে সি পর্যন্ত মাপ নেব, এটা হবে সামান্তরিকের একটা বাহু। আই বিন্দুতে বসাবো, বসিয়ে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরপর সমান, তাহলে এই বাহুর সমান করে এখানে আরেকটা বাহু আঁকলাম, এটা বিপরীত বাহু। এর বিপরীত বাহু এটা নিশ্চয়ই সমান হবে, সেই জন্য এই এইচ যে মাপ, সেই মাপে এঁকেছি।
তো এখানে আই ছিল, এটার নাম দিলাম জে। তো ত্রিভুজটা ছিল ত্রিভুজ এবিসি, আর যেটা সামান্তরিক পেলাম, সামান্তরিকটা হচ্ছে এইচ সি জে আই। এইচ সি জে আই এখানে সমান দিয়েছি এই কারণে ত্রিভুজের যা ক্ষেত্রফল এই সামান্তরিকের ঠিক তাই ক্ষেত্রফল। আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে এই ধরনের আঁকার ক্ষেত্রে ত্রিভুজ কোনটা এবং সামান্তরিক কোনটা সেটা কিন্তু এখানে স্পেসিফিক করে লিখে দিতে হবে। লিখে না দিলে আমি আন্দাজে করেছি না বুঝে করেছি সেটা কিন্তু প্রমাণ হবে না। তাহলে এখানে লিখে দিলাম মানে এই আঁকাটা আমি বুঝে করেছি এবং সামান্তরিক কোনটা সেটা কিন্তু এখান থেকে আলাদা করে দেখিয়ে দিলাম। এরপরে সাথে আছে এবিসিডি সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ প্রমাণ করো পিবি কিউডি একটি সামান্তরিক এবং পিবিসি সমান 1/2 সামান্তরিক পিবি কিউডি। তাহলে প্রথম এবিসিডি একটা সামান্তরিক আঁকতে হবে। এ বি সিডি এবিসিডি সামান্তরিক আঁকলাম। এরপরে এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ, এটা এবির মধ্যবিন্দু পি আর ডিসির মধ্যবিন্দু কিউ। এখন প্রমাণ করতে হবে পিবি কিউডি, পিবি কিউডি এটা নাকি সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই বাহু এই কিউ আর বি যুক্ত করলাম এবং ডি এবং পি যুক্ত করলাম, পিবি কিউডি এটা সামান্তরিক সেটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি অবশ্যই সামান্তরিক হয়। তো সেটা ব্যবহার করে এটা প্রমাণ করব। তো এখানে দেওয়া আছে এবিসিডি একটি সামান্তরিক, সেটা আগে লিখে নিই। এবিসিডি একটি সামান্তরিক, আমি ডাইরেক্ট প্রমাণ করছি, এখানে অঙ্কন করার দরকার নেই। এবিসিডি একটি সামান্তরিক তাহলে অতএব এবি আর সিডি সমান্তরাল, বিপরীত বাহু যেহেতু এবি সমান্তরাল সিডি, তাহলে এখান থেকে বলা যায় অতএব এই এবি আর সিডি যেহেতু সমান্তরাল তাহলে বিপি আর ডিকিউ এরাও সমান্তরাল হবে, বিপি সমান্তরাল ডিকিউ, কারণ একই সরল রেখা, এটা আর এটা সমান্তরাল পেয়ে গেলাম এক। আবার এবি বাহু আর সিডি বাহু পরপর সমান, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরপর সমান হয়, তাহলে এবি সমান সিডি। তো এখান থেকে বলা যায় এবি বাই 2 সমান সিডি বাই 2। এখন এবি এর মধ্যবিন্দু পি আছে, তাহলে এবির হাফ হতো এই পিবি, তাহলে এবি বাই 2 যেখানে আছে সেখানে লিখতে পারি বিপি, বিপিটা হচ্ছে এই এবি এর হাফ, বিপি লিখলাম। আর সিডি বাই 2 সিডির হাফ হচ্ছে ডি কিউ লিখলাম। তো এবার দেখো পিবি কিউ ডি এই যে চতুর্ভুজটা পেলাম, এখনো সমান্তরিক বলতে পারছি না কারণ প্রমাণ হয়নি। চতুর্ভুজ পি বি কিউ ডি এর কী কী পেলাম, এই যে আগে এটা লিখি যে বিপি সমান ডিকিউ পেলাম, বিপি আর ডিকিউ পরপর সমান পেলাম, ও বিপি সমান্তরাল ডিকিউ পেলাম, এটা এটা আর এটা। তাহলে অতএব এটা একটা সমান্তরিক, যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান আর সমান্তরাল, তাহলে বিপি কিউডি একটি সমান্তরিক। তাহলে একটা প্রমাণ হলো। আচ্ছা, এরপরে আর কি প্রমাণ করতে হবে দেখো, এখানে আছে ত্রিভুজ পিবিসি অর্থাৎ এই যে ত্রিভুজটা,
এই যে পিবিসি ত্রিভুজটা হাফ সমান্তরিক পিবি কিউডি, পিবি কিউডি এর হাফ, সেটা প্রমাণ করতে হবে। তাহলে সেটা প্রমাণ করার জন্য এই যে পিবি কিউডি সমান্তরিক ও সিপিবি ত্রিভুজ, এরা দেখো একই ভূমি পিবি আর একই সমান্তরাল যুগল এবি ও সিডির মধ্যে আছে। তাহলে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের হাফ হয়, অর্ধেক হয়। তাহলে একই ভূমিটা হলো বিপি ও একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে আছে। তাহলে যেহেতু একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, অতএব এখান থেকে বলা যাবে যে ত্রিভুজ সিপিবি সমান হাফ সামান্তরিক, সিপিবিটা এর হাফ সামান্তরিক পিবি কিউডি, এখানেও লিখতে হবে প্রমাণিত। আটে আছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করব, তারপরে কর্ণের দৈর্ঘ্য বের করব, আর কর্ণের দৈর্ঘ্যকে বাহু ধরে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার করব। তো প্রথম কাজ হবে এখান থেকে দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ বের করা। তাহলে একটি আয়তক্ষেত্রাকার জমি, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান 40 মিটার। তো আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল আসে, তাহলে ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে আমরা প্রস্থ পাবো, অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল আছে 1200 আর দৈর্ঘ্য আছে 40, এখানে একক হবে মিটার। কেটে দিলাম একটা শূন্য, 4 এখানে 12 আছে, 3 4 12 শূন্য, তাহলে সমান 30 মিটার। তাহলে এটা পেলাম প্রস্থ। এখন কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। না, এখানে মিটার আছে, তো মান বসানোর পরে মিটার লিখব। দৈর্ঘ্য আছে 40 স্কোয়ার প্লাস প্রস্থ আছে 30 তার স্কোয়ার মিটার সমান 4 4 16, দুটো শূন্য, 3 3 9, দুটো শূন্য মিটার। এখানে সমান রুট 1600 আর 900 হলো 2500 মিটার সমান 5 5 25, অর্থাৎ 50 মিটার। কর্ণের দৈর্ঘ্য পেলাম 50 মিটার। তাহলে কর্ণের উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে বর্গক্ষেত্রের এখানে আছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য হবে 50 মিটার, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
50 মিটার, যে 50 কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে। ও ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার অর্থাৎ 50 স্কোয়ার বর্গমিটার সমান 5 5 25 অর্থাৎ 2500 বর্গমিটার। নয় দেখা আছে মহিমের একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। মহিমের গতিবেগ 90 মিটার পার মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? তো এখানে ব্যাসার্ধ আর ধরে পরিধি বের করতে হবে আর ব্যাস বের করতে হবে। তো পরিধি যত বেরোবে তত যেতে কত সময় লাগে এইখান থেকে বের করব, আর ব্যাস যেটা আছে ব্যাস বরাবর যেতে কত সময় লাগে বের করব, সেটা অবশ্যই আর দিয়ে বেরোবে, আর সেই বিয়োগফলটা 40 এর সমান হবে। সেখান থেকে 40 সমান লিখে আর এর মান বের করব, তাহলে মাঠের ব্যাস বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে মাঠের ব্যাসার্ধ ধরে নেওয়া। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে ব্যাসার্ধ এখানে আর মিটার ধরলাম, অতএব পরিধি বা পরিসীমা যাই বলি না কেন 2 পাই আর মিটার ও ব্যাস সমান 2 আর মিটার। তাহলে পরিধি এবং ব্যাস পেয়ে গেলাম। এখন মহিম 90 মিটার পার মিনিট 90 মিটার পার মিনিট গতিবেগে যাচ্ছে। তো তাহলে 2 পাই আর যেতে কত সময় লাগে আর 2 আর যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। মহিম 90 মিটার যায় 1 মিনিটে, তাহলে 90 মিটার পথ যায় সমান 1 মিনিটে না লিখে এখানে 60 সেকেন্ডে লিখি, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। 1 মিনিট আর 60 সেকেন্ড একই কথা। 1 মিটার পথ যায় সমান 60/90 সেকেন্ডে। এবার 2 পাই আর, তো 2 পাই আর মিটার পথ যায় সমান 60/90 ইন্টু 2 পাই আর। আর যদি 2 পাই আর না হয় 2 আর হয়, 2 আর মিটার পথ যায় সমান এখানে 60/90, আর 2 পাই এর জায়গাতে 2 আর হতো এরকম। তাহলে এটা কত হবে? 30 দিয়ে 30 দুগুণ 60, 3 30 এবং 90, 2 দুগুণ 4, তাহলে 4 পাই আর বাই 3 সেকেন্ড। এখানে 3 30 এবং 90, 90 দুগুণ 60, তাহলে এটা সমান হলো 4 আর বাই 3 মিটার। তাহলে এই দুটো সমান এই সেকেন্ড। তাহলে এই পরিধি বরাবর বেশি সময়টা, ব্যাস বরাবর সময়টা কম, আর এই বেশির পরিমাণটা এখানে আছে 40 সেকেন্ড। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 40 সেকেন্ড হওয়ার কথা। তাহলে লিখবো কি প্রশ্নানুসারে? প্রশ্নানুসারে এটা 4 আর বাই 3, এটা 4 পাই আর বাই 3, এটা 4 আর বাই 3, মাইনাস 4 আর বাই 3, এটা আছে 40। এখান থেকে আর এর মান বের করতে হবে। তো 3 লসাগু, ওপরে হবে 4 পাই আর মাইনাস 4 আর ইজ ইকুয়াল টু 40। 4 আর 4 আর যদি কমন নিই তাহলে পাই মাইনাস 1 বাই 3 ইজ ইকুয়াল টু 40। 4 আর বাই 3, পায়ের মান 22/7 মাইনাস 1, এটা সমান 40। 4 আর বাই 3, এখানে 7 লসাগু,
1 এবং 7 লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 22কে গুণ, 22 একে 22, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7-এর সাথে 1 গুণ, 7 একে 7, এটা সমান 40। 4r/3 ইন্টু 22 থেকে 7 বিয়োগ করলে 15, আর নিচে আছে 7, এটা সমান 40। এবার আমরা আর সমান লিখতে পারবো, আর সমান 40 আছে, 15/7 ডান দিকে গেলে 7/15, 4/3 ডান দিকে গেলে 3/4, এটা তো 4 10কে 40 আমরা জানি, 10 যদি 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 5 আর 5 2 10, তাহলে সংখ্যা হিসাবে উপরে নিচে কিছু নেই কাটার মতো, উপরে 2 এবং 7 আছে, 7 2 14, তাহলে আর বেরোলো 14, অর্থাৎ ব্যাসার্ধ 14 বেরিয়েছে। এখন ব্যাস বের করতে হবে। ব্যাস সমান 2 × 14 মিটার সমান 28 মিটার। এখানে ছিল মহিমের, আচ্ছা মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো প্রদত্ত ছক কাগজে। তো এখানে পরিসংখ্যা আছে, শ্রেণীর পরিসংখ্যা আছে, এটা 172 পৃষ্ঠা, 10-এর দাগটা, অর্থাৎ কোষে দেখি 11.2, তোমাদের অঙ্কের বইতে কোষে দেখি 11.2-এর 10-এর দাগটা এটা। তো এটা আমি পাঠ্য বইয়ের বা তোমাদের টেক্সট বইয়ের যে অঙ্কগুলো পরপর ধারাবাহিকভাবে করেছি সেই ভিডিওতে করা আছে, আর এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনে গিয়ে এই ভিডিওটি পেতে পারো। তো এটা আমি পুনরায় করাবো না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও, বা কোন পেজের উপর ভিডিও পেতে চাও, বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।